আমার বিয়ের জন্য যে পাত্র ঠিক হলো সে দেখতে অসম্ভব রকমের সুন্দর। শুধু যে চেহারা সুন্দর তাই না, তার নিজের একটা এজেন্সি আছে। প্রতি মাসে ৬ লাখ টাকা ইনকাম। বাবা বললেন, এই ছেলে কিছুতেই হাতছাড়া করা যাবে না। আত্মীয় স্বজন যারা ছিল তারাও একই কথা বলেছে। আমাদের বংশের কোনো মেয়ের ভাগ্যে এমন ভালো বর জোটেনি। আমার এত ভালো ভাগ্য নিয়ে সবাই আফসোস করতে লাগলো। এর মধ্যে ছেলে আর তার মা একবার এলো, এসে আমায় দেখে গেল। ছেলের পছন্দ হয়েছে, ছেলের মায়েরও। মা তখন একটা চালাকি করলেন, এত ভালো পাত্র যেন কোনোভাবেই হাত থেকে ফসকে যেতে না পারে, এই জন্য তিনি তাড়াহুড়া করলেন। ছেলের মাকে তিনি বললেন, মেয়েকে যেহেতু আপনাদের পছন্দ হয়েছে, তাহলে রিং পরিয়ে যান। মেয়ের নানান জায়গা থেকে বিয়ের আলাপ আসে। রিংটা পরা থাকলে আমরা একটু নিশ্চিন্ত থাকতাম। অন্য জায়গা থেকে আলাপ আসাও বন্ধ হয়ে যেত। ছেলের মা খুশি মনেই বললেন, কথা ঠিক বলেছেন বেআইন। মেয়ে যেহেতু আমার পছন্দ হয়েছে, তাহলে একটা ফর্মালিটিস করা দরকার। কিন্তু আংটি তো তৈরি করে নিয়ে আসিনি। আমার আঙুলে যে আংটি আছে, এটাই আমার হবু বৌমাকে পরিয়ে দিয়ে যাচ্ছি। আমার হবু শাশুড়ি আমার হাতের আঙুলে আংটি পরিয়ে দিয়ে গেলেন, আর বিয়ের ডেট ঠিক করে গেলেন। বিয়ে হবে 15 দিন পর। আমাদের বাড়ির সবাই খুশিতে আত্মহারা। বাবা পাড়া জুড়ে মিষ্টি বিতরণ করলেন। কিন্তু এর ঠিক 2 দিন পর আমাদের মেজো ফুপু এসে বাদ সাধলেন। মাকে ধরে বললেন, ভাবি, এই বিয়েটা ভেঙে দেন। মা অবাক হয়ে বললেন, কেন? বিয়ে ভেঙে দেবো কেন? ফুপু বললেন, এরা লোক ভালো না, মারাত্মক লোভী লোক। মা বললেন, এরা যে মারাত্মক লোভী লোক তা তুমি কি করে জানো? ফুপু বললেন, আমার খালা শাশুড়ি বলেছেন। উনি চেনেন ছেলের পরিবারের সকলকে। মা বললেন, এসব আলাপ বাদ দাও। মানুষ কখনোই অন্য মানুষের ভালো দেখতে পারে না। আমার মেয়ে ওই বাড়িতে বিয়ে হলে রাজরানী হয়ে থাকবে। নিজের চোখে দেখে নিও। আমি মানুষ চিনি, ছেলের চেহারা দেখেই বুঝেছি আমার লক্ষ্মী ছেলে হয় না। ছেলের মাও মাটির মানুষ। কি ভালো আচরণ। ফুপু আর এ নিয়ে কথা বললেন না, শুধু বললেন, আপনি যদি ভালো মনে করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালোই, বিয়ে দিন। আমার ভাতিজির ভালো ঘরে বিয়ে হলে তো আমার আনন্দ। বিয়ের সময় আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবচেয়ে বেশি অবাক হলো। ওরা এত গয়না এনেছে, যে এত গয়না আমাদের কেউ কখনো চোখেও দেখেনি। তাছাড়া আমার শাশুড়ি মায়ের কাছে ফোন করে বলেছে, তার একটা মাত্র ছেলে, তিনি বিয়ের পর আমার নামে শহরের জমি থেকে 8 শতক জমি লিখে দিবেন। বিয়ের দিন আমার মেজো ফুপুকে মা ইচ্ছে মতো লজ্জা দিলেন। বললেন, তুমি তো বলেছিলে ছেলের পরিবার লোভী, এখন নিজের চোখে দেখো লোভী কিনা এরা। এই যে চোখ খুলে গয়নাগুলো দেখো, জীবনে এত গোল্ড দেখেছ? আরে দূর থেকে দেখলে কি হবে, কাছে আসো, হাত দিয়ে দেখো, পরে বলবা এসব গোল্ড না, নকল। হাসলেন মা। কিন্তু মেজো ফুপু লজ্জায় কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, ভাবি, আমি তো শুধু আমার খালা শাশুড়ির থেকে কথাটা শুনিয়ে এসে বলেছিলাম। আপনি আমায় কেন এভাবে লজ্জা দিচ্ছেন? জয়ী তো আমার ভাইয়ের মেয়ে, সে আমার রক্ত। আমি কি তার খারাপ চাইবো? মা ফুপুর এসব কথায় পাত্তা দিলেন না, দূরে সরে গেলেন। বাবা তখন মাকে বুঝিয়েছিলেন, তুমি বেশি বেশি করছো। কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি করতে নেই, এর ফল খারাপ হয়। বাবার কথা শুনে মা তেলে বেগুনে জ্বলে উঠলেন। চিৎকার করে বাড়ি মাথায় তুলে নিয়ে বললেন, খারাপটা কি হবে শুনি? তোমার বোন একটা নিষ্কা শয়তান। আমার মেয়ের এত ভালো বিয়েটা সে ভেঙে দিতে চাইছিল, আর তুমি তার পক্ষ নিয়ে কথা বলছো? তোমার বোন যেমন খারাপ, তুমিও তেমন খারাপ। বাবা কিংবা ফুপু তারা কেউই আর এ নিয়ে একটা কথাও বললেন না। বিয়ের পর প্রথম একটা মাস খুব ভালোই কাটলো ওখানে। কি সুন্দর বাড়ি, এত বড় বড় ঘর, কারুকার্য, বাগান, যেন পুরনো জমিদার বাড়ি, তাও শহরে। সমস্যাটা হলো 1 মাস পর। আমার শাশুড়ি আমার একদিন বললেন, বৌমা, গয়নাগুলো ব্যবহার করলে তো মলিন হয়ে যাবে। এগুলো খুলে কোথাও রেখে দাও। পরে বাড়িতে গেস্ট আসলে বা কোথাও বেড়াতে গেলে পরে নিলেই হবে। শাশুড়ির কথা মতো সবগুলো গহনা আলমারিতে রেখে দিলাম আমি। এরপর শাশুড়ি আমার হাতে একটা চাবি দিলেন। বললেন, এটা লুকিয়ে রাখো। আলমারির চাবি আজ থেকে তোমার হাতে থাকুক, তুমিই এর মালিক। আমি খুশিতে আত্মহারা হয়ে উঠলাম। সেদিন মাগরিবের নামাজের পর 2 রাকাত নফল নামাজ আদায় করে শুকরিয়া আদায় করলাম আল্লাহর দরবারে। আমার শাশুড়ির মঙ্গল কামনা করে দোয়া করলাম। এর ঠিক কদিন পরেই অদ্ভুত ঘটনাটা ঘটল। সেদিন বাসায় কেউ নাই, সবাই বাইরে, শুধু আমি বাসায়। বিকেলবেলা একজন মাঝবয়সী মেয়ে লোক এসে কলিং বেল চাপালো। দরজা খুলে বাইরে এসে চিনতে না পেরে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে?
মেয়ে লোকটি খুব ভালোভাবে আমায় দেখিনি, বলল, তুমি কে? আমি আমার পরিচয় দিলাম। বললাম, আমি এ বাড়ির বউ। আমার বরের নাম তপু। মেয়ে লোকটি মুখ বেজার করে বলল, তোমার শাশুড়ি কই? আমি বললাম, ওনার বোনের বাসায় বেড়াতে গিয়েছেন। মেয়ে লোকটি তখন বলল, উনি আসলে বলবা, বাসা ভাড়া দেওয়ার ডেটটা 5 দিন আগেই শেষ হয়েছে। ভাড়াটা যেন কালকের মধ্যে আমার বাসায় গিয়ে দিয়ে আসে। আমি অবাক হলাম। বললাম, কোন বাসায় ভাড়া দেওয়ার কথা বলছেন? মেয়ে লোকটি বলল, কোন বাসা মানে? যে বাসায় দাঁড়িয়ে আছো এই বাসায়। বাসায় থাকবা, ভাড়া দিবা না? বলে চলে গেল। এই বিষয়টা আমায় একেবারে চমকে দিল। এটা কিভাবে হতে পারে? আমি তো জানি এই বাসার মালিক তপুরা নিজেই, কিন্তু এই মেয়ে লোকটি এসে এসব কি বলে গেল? তপু বাসায় ফিরল সন্ধ্যাবেলায়। তখন তাকে সব খুলে বললাম। সে শুনে হাসল। বলল, এই মহিলা ঘোর পাগল। প্রতি মাসেই একবার আমাদের বাসায় আসে, এসে বলে তাকে বাসা ভাড়া দিতে। এই বাসা নাকি তার। কত বড় পাগল চিন্তা করো। আমি হাসলাম। মহিলা তবে পাগল, আর আমি কিনা কি ভেবে বসেছিলাম। কিন্তু এর কদিন পর আরো অদ্ভুত ঘটনাটা ঘটলো। হঠাৎ করেই ঠিক করলাম বাড়ি যাব। যাওয়ার জন্য রেডি হয়ে যখন আলমারি খুললাম গহনাগুলো বের করার জন্য, তখন দেখলাম গহনাগুলো আলমারিতে নাই। অনেক খোঁজাখুঁজি করলাম, নাই মানে একেবারেই নাই। তন্ন তন্ন করে খুঁজেও কোনো লাভ হয়নি, একেবারে লাপাত্তা। এতগুলো গহনা, কয়েক লাখ টাকার জিনিস, এখন কি উপায় হবে? আমি একরকম চিৎকার করে উঠলাম। বললাম, আমার গহনা কোথায়? কোথায় আমার গহনার বাক্স? আমার শাশুড়ি শুনে দৌড়ে ছুটে এলেন। তার পেছনে তপু এসে বলল, কি হয়েছে, চিৎকার করছো কেন? আমি কেঁদেই ফেললাম। বললাম, গহনাগুলো নাই মা, কোথাও নাই, খুঁজে পাইনি। আমার শাশুড়ি বললেন, কি বলো এসব? ভালো করে খুঁজে দেখো। গয়নার কি হাত পা আছে যে আলমারি থেকে হেঁটে হেঁটে কোথাও চলে যাবে? আমি এরপর খুব করে খুঁজলাম। আলমারি থেকে একটা একটা করে জিনিস বের করে খুঁজে দেখলাম, কোথাও গয়না নাই। কি হলো তবে এগুলো? আমি আমার শাশুড়িকে আবার বললাম, মা, ওখানে গয়না নাই। শাশুড়ি মা এবার বললেন, তাহলে তুমি গয়নাগুলো তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছো আর এখন নাটক করছো। আমি কেঁদেই ফেললাম। বললাম, এসব কি বলছেন আপনি মা? আমি কি এমন মেয়ে? আমি কেন এগুলো বাবার বাড়ি পাঠাবো বলেন? আমার কি লাভ এতে? আমার শাশুড়ি আমার কথা কানে তুললেন না। তিনি মুখ বেজার করে বললেন, গয়নাগুলো কি বাপের বাড়িতে আছে, তাকে বিক্রি করে দিয়েছো? আগে তা বলো। ততক্ষণে তপুও ঘরে ফিরেছে। সে এসে তার মাকে বলল, কি হয়েছে মা? কি নিয়ে কথা হচ্ছে? তার মা তার কাছে সব খুলে বললেন। বললেন, গয়না আমিই চুরি করেছি। চুরি করে বাপের বাড়ি নিয়ে রেখে দিয়েছি, অথবা বিক্রি করে টাকা বাবাকে দিয়ে দিয়েছি। আমি একটা চোর, এসব কিছুই বললেন। আমি ভেবেছিলাম তপু অন্তত এই কথা কানে নেবে না, বিশ্বাস করবে না। কিন্তু আমার অবাক করে দিয়ে তপুও বলল, জুই, গয়নাগুলো তোমারই থাকতো সারা জীবন, এর পরেও তুমি গয়না সরিয়ে ফেলার লোভ সামলাতে পারলে না? তুমি এতটা নেই জুই, ছি। আমি ওদের মুখের দিকে তাকাতে পারছি না। কি এক মিথ্যা অভিযোগ আমার উপর ওরা চাপিয়ে দিচ্ছে। কিন্তু আমি বুঝতেও পারছি না এই আলমারি থেকে গয়নার বাক্স কোথায় গেল, কিভাবে উধাও হলো। আমি কাঁদছি দেখে আমার শাশুড়ি এসে রাগের বেলায় আমায় বলল, বাহানা করে লাভ হবে না মেয়ে, এখানে 25 লাখ টাকার গয়না ছিল। তুমি 3 দিনের মধ্যে সবগুলো গয়না ফিরিয়ে দেবে, নয়তো 25 লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দেবে। এটাই আমার ফাইনাল কথা। সেদিন রাতেই তপুর কাছে আমি বললাম, তপু, আল্লাহর সাক্ষী, আমি এরকম কিছুই করিনি। গয়নার কি হলো, এগুলো কোথায় গেল, এসবের কিছুই আমি জানি না। মা মিশে মিশে আমায় সন্দেহ করছেন। আমি যদি এগুলো চুরি করে থাকি তবে যেন আমার মরণ হয়। তপু রাতে আমায় এই বিষয়ে কিছু বলেনি, শুধু বলল, অনেক রাত হয়েছে, ঘুমাও, কাল সকালে দেখি এটা কিভাবে সমাধান করা যায়। আমি মনে বড় আশা নিয়ে ঘুমাতে গেলাম। ভাবলাম তপু এটা সমাধান করবে, তার মা কি বোঝাবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে তপুর অন্য রূপটা আবিষ্কার করলাম। সকালবেলা তপু তার মায়ের কাছে গিয়ে বলল, মা, জুই আমার কাছে রাতে স্বীকার করেছে যে গয়না সেই চুরি করে তার বাবার মাধ্যমে বিক্রি করে দিয়েছে। 22 লাখ টাকা নাকি বিক্রি করেছে। সে বলল, টাকা তার বাবার কাছেই আছে, কদিনের মধ্যে সেই টাকা এনে দেবে। টাকা এনে দিলে তুমি তাকে ক্ষমা করবে তো? তার মা কোনো কথা বলল না, চুপ করে ওখান থেকে চলে গেল। তপুর এমন বিকৃত আচরণ তার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মানুষ এরকম হয় কি করে? এমন ভয়াবহ রকমের চক্রান্ত মানুষ সাজায় কি করে? এর মানে
বিয়ের আগে থেকেই তাদের একটা পরিকল্পনা ছিল? তারা জেনে বুঝেই কাজটা করেছে? তারা ভেবেছে আমার বাবার যেহেতু আমি একমাত্র মেয়ে, আর কোনো ভাই বোন আমার নাই, সহায় সম্বলও আছে বাবার, আমায় বিয়ে করলে তারা একটা গেম খেলতে পারবে। বিয়ের আগেই হয়তো গহনা চুরির পরিকল্পনাটা করে রেখেছিল। একটা তালার ৩টা চাবি থাকে। আমার হাতে একটা চাবি দিয়েছিল, বাকি দুটো চাবি আমার শাশুড়ির হাতেই ছিল। তাহলে তিনি এই গয়নাগুলো সরিয়েছেন এখান থেকে, এরপর আমার উপর দোষটা চাপিয়ে দিয়েছেন। তাহলে কি তাদের আসল উদ্দেশ্য এমন একটা চক্রান্ত করে আমার বাবার থেকে বড় অঙ্কের একটা টাকা আদায় করে নেওয়া? তবে কি ধরেই নিব আমার মেজো ফুপুর কথাই ঠিক ছিল? সেদিনই আমি বাবার বাড়ি এসে পড়তে চাইলাম, কিন্তু আমার শাশুড়ি ওখান থেকে কিছুতেই আসতে দেবে না। তিনি সামনে দাঁড়িয়ে বললেন, এক পাও নড়তে পারবা না এখান থেকে। আগে তোমার বাপকে টাকা নিয়ে আসতে বলো, 25 লাখ টাকা। 1 টাকা কম আনলেও হবে না। যদি টাকা না নিয়ে আসে, তবে তোমার গ্রামে গিয়ে গ্রামের সব মানুষ নিয়ে সালিশ করব। সবার সামনে বলবো তুমি 1 বাক্স গয়না চুরি করেছ, আমার 25 লাখ টাকার গয়না। তখন টের পাওয়া কত ধানে কত চাল হয় মেয়ে। কথাগুলো বলে তিনি এমন ভাব করলেন যেন সত্যি সত্যি ওনার গহনা আমি চুরি করেছি। আমার মেজাজ তখন খুব বিগড়ে গেল। আর সহ্য হচ্ছে না কিছুতেই। আমি রাগ দেখিয়ে বললাম, আপনারা এই মিথ্যে চক্রান্ত করে আমার কিছুই করতে পারবেন না। সত্যি বলতে একটা চুলও আমার ছিঁড়তে পারবেন না। তপু এখানেই ছিল। সে বলল, আচ্ছা, দেখা যাবে আমরা কি করতে পারি আর কি করতে পারি না, সময় আসুক। এখন যা লাফালাফি করার তা তুমি করে নাও। সেদিন সন্ধ্যার পরেই তপু একটা মাঝবয়সী লোক সাথে করে নিয়ে বাসায় এলো। লোকটি স্বর্ণকার। লোকটিকে দেখিয়ে তপু মনে জিজ্ঞেস করলো, এই লোককে তুমি চেনো? আমি বললাম, না, চিনি না। ওনাকে আমি চিনবো কি করে? সত্যি সত্যি এই লোককে চিনি না, কখনো দেখিওনি। কিন্তু তপু কেমন করে যেন হাসলো। তারপর বলল, কিন্তু এই লোক তো তোমায় ভালো করে চেনে জুই। কে? আপনি চেনেন না জুইকে? মাঝবয়সী লোকটি তার জামার হাতা দিয়ে নাকের সর্দি মুছে নিয়ে বলল, জি চিনি, উনারে আমি চিনি। তপু বলল, কিভাবে চেনেন জয়কে? লোকটি বলল, বদসত্তায় উনি আমার কাছে গেছিলেন। আমি অবাক হলাম। এসব কি বলছেন? আমি তো বাসা থেকে কখনো বের হইনি। গত সপ্তাহেও না, এর আগের সপ্তাহেও না। আমি গলার সবটা জোর দিয়ে বললাম, আপনি এরকম মিথ্যে বলছেন কেন? আমি তো বাসার গেটের বাইরেও কখনো যাই না। তাহলে আপনার কাছে গেলাম কি করে? লোকটি বলল, ঈশ্বরের দিব্যি, আমি মিথ্যা বললে যেন আমার ভাগ্যে নরক জোটে। তারপর তপু লোকটিকে আবার জিজ্ঞেস করল, আপনার কাছে জুই কেন গিয়েছিল? লোকটি বলল, স্বর্ণের দরদাম করতে। 1 বাক্স গহনা নিয়ে এসেছিল। আমি দাম বলে দিয়েছিলাম। তপু বলল, কত দাম বলে দিয়েছিলেন? লোকটি বলল, স্বর্ণটা ভালো জাতের, পোক্ত। বলেছিলাম 25-30 লাখের মতো দাম হবে। তপু বলল, আপনার কাছে কি সেই স্বর্ণ বিক্রি করতে চেয়েছিল? লোকটি খানিক সময় চুপ করে রইল। তারপর বলল, চেয়েছিল, কিন্তু আমি রাখিনি। আমার কেমন সন্দেহ হলো, 1 বাক্স স্বর্ণ শুধুমাত্র একটা মেয়ে বিক্রি করতে আসবে কেন? তার সঙ্গে আর কেউ নেই কেন? তাছাড়া সে এগুলো বিক্রি করতে তাড়াহুড়োও করছিল। তাই তাকে বললাম, আমার কেনার সামর্থ্য নাই, অন্য কোথাও গিয়ে চেষ্টা করে দেখতে পারেন। তপু হাসলো আবার। তারপর বলল, মারাত্মক চোর, ছি ছি ছি। আমি ওর দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকালাম, কিন্তু সে এসবের পাত্তা না দিয়েই বলল, তুমি তো দেখলাম নামাজ পড়ো, আজ সকালেও কোরআন তেলাওয়াত করলা, কিন্তু তোমার চরিত্র এমন কেন? নিজের স্বামীর ঘর থেকে কেউ চুরি করে? মানুষ এসব শুনলে তোমার আগে আমার নিজের গলায় দড়ি দিতে হবে। একটা চোর বিয়ে করে এনেছি। আমি ওর দিকে চোখ লাল করে তাকালাম। তারপর কিছু বলতে গিয়েও কেন জানি সাহস করতে পারলাম না। ভীষণ ভয় লাগছে। কেন জানি মনে হচ্ছে আমি যদি ওদের সঙ্গে বাড়াবাড়ি করি, তর্ক করি, তবে ওরা আরো নানান ষড়যন্ত্র করবে, আমার কোনো ক্ষতি করে বসবে। এরপর মাকে ফোন করলাম আমি। ফোন করে সব খুলে বললাম। মা শুনে কথা বলতে পারছে না, তার শরীর খারাপ হয়ে গেছে। আমি বললাম, বাবার কাছে ফোন দাও, তার সঙ্গে পরামর্শ করব। মা এবার কথা বললেন। বললেন, না না, সাবধান, তোর বাবার কাছে কিছুতেই এসব বলা যাবে না, তাকে এসব জানানো যাবে না। আমি বললাম, কেন জানানো যাবে না? বাবাকে না বললে কাকে বলবো আমি? কে সমাধান করে দেবে এই সমস্যা? আমি এখানে কি অবস্থায় আছি তুমি তা বুঝতে পারছো? মা বললেন, তোর বাপ মাথা মোটা লোক, তার শরীর ভর্তি খালি রাগ। এটা শুনলে দেখবি আজকেই পুলিশ নিয়ে ওখানে যাবে। তখন কি উপায় হবে? তোর সংসার টিকবে? মানুষ শুনে কি বলবে? এই যে সবাই জানে
তোর এত বড় ঘরে বিয়ে হয়েছে, মানুষকে গলা বড় করে কত কথা বলেছি, বাইরের লোকেরা এসব শুনলে কি উপায় হবে বল? আমি রাগে বললাম, শুধু তোমার জন্য মা, তুমি বড় লোভী মানুষ। মেজো ফুপু বাধা দিয়েছিলেন, তুমি তা কানেই তোলনি। ফুপুকে সবার সামনে লজ্জা দিয়েছিলে, কাঁদিয়েছিলে তাকে। আজ দেখো এর ফল কিভাবে আমি পাচ্ছি। মা বললেন, পেছনের কথা রাখ, আমার যা গয়নাগাটি আর জমানো টাকা আছে তা নিয়ে শিগগিরই আমি আসবো, এসে ওদের এগুলো দিয়ে আপাতত মুখটা বন্ধ করব। তুই চিন্তা করিস না মা। মায়ের কথা শুনে আমার গায়ে আগুন ধরে গেল। আমি বললাম, তুমি এত নির্বোধ কেন মা? তুমি কি বুঝতে পারছো না এরা ভয়াবহ রকমের খারাপ মানুষ? তুমি ওদের জন্য স্বর্ণ আর টাকা নিয়ে আসবে কেন? এতে লাভ কি হবে? মা আমায় ধমক দিয়ে চুপ করিয়ে রাখলেন। তারপর বললেন, তুই চুপচাপ থাক, তোর শাশুড়ি আর জামাইয়ের সঙ্গে আমি ফোনে কথা বলবো, যা করার সব আমি নিজেই করব, তোর কিচ্ছু করতে হবে না। আমি না করলাম বারবার মাকে, কিন্তু আমার কথা কানেই তুলেনি মা। তিনি ফোন কেটে দিলেন। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। মা সব সময় নিজের ইচ্ছায় সবকিছু করেন। তার এইসব খামখেয়ালিপনা আচরণের জন্য বারবার আমাদের বিপদে পড়তে হয়েছে, এবারেও পড়তে হবে। আমি জানি মা গয়না আর টাকা এনে দিলে ওরা আপাতত কয়েকটা দিন চুপ থাকবে, কিন্তু এরপর আবার নতুন একটা ষড়যন্ত্র করবে। এটাই ওদের কাজ। এর চেয়ে আমার উচিত হবে গোপনে খবর নিয়ে দেখা তপুর আসলে কোনো এজেন্সি আছে কিনা। এজেন্সি থেকে থাকলে আর ৬ লাখ টাকা করে তার ইনকাম থাকলে এরকম করবে কেন সে? তাছাড়া ওই দিন যে একটা মহিলা এসে বলল ওই মহিলার বাসা ভাড়ার টাকা নিতে এলো, তবে কি ওই মহিলার কথাই সত্যি? তপুরা কি আসলেই ঠক প্রকৃতির লোক? ওদের পেশাই এটা? কিন্তু এসব খবর কিভাবে নিব আমি? কার মাধ্যমে নিব? এসব চিন্তা করে কোনো কুল পেলাম না। রাতে তপু বাসায় ফিরে বলল, তোমার মা আপাতত কিছু টাকা দিচ্ছে, কিন্তু তুমি ভেবো না এই টাকা পেয়ে আমি সব ভুলে যাব। ২৫ লাখ টাকা মানে গুনিয়ে গুনিয়ে ২৫ লাখ টাকা। ১০ টাকা কম হলেও আমি মানব না। সে একেবারেই দাও, আর কিস্তি কিস্তি করেই দাও। আমি বললাম, এভাবে আমার উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে টাকা নিচ্ছ কেন? এর চেয়ে সোজা বলো যৌতুক দিতে হবে, নাকি এই সাহসটাও নাই? রাগেই বললাম কথাটা। তপু বিছানায় শুয়েছিল। আমার কথা শুনে সে বিছানা থেকে উঠে আমার কাছে এসে আমার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলল, বেয়াদবি কম করবা। যৌতুক নিব কেন আমরা? আমাদের কোনো কিছুর অভাব আছে নাকি? তুমি চুরি করেছো, তোমার চুরি করা জিনিস তুমি ফেরত দেবে। এখানে যৌতুক এলো কোথা থেকে? আমি আর কিছুই বললাম না তখন, চুপ করে রইলাম। ভাবলাম, এখন এসব নিয়ে চিৎকার চেঁচামেচি কিংবা রাগারাগি করে কোনো ফল হবে না, বরং চুপচাপ থেকে চেষ্টা করে যেতে হবে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আমি সেদিন রাতে আর ঘুমাতে পারলাম না, ঘুম আসছে না চোখে কিছুতেই। ফেসবুকে ঘাটাঘাটি করতে করতে একটা সময় একটা গ্রুপে একটা পোস্ট দেখে চমকে উঠলাম। পোস্ট করেছে একটা মেয়ে, মোহনা নাম মেয়েটির। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, সেই পোস্টের নিচে যে ছবি, সেই ছবিটা তপুর। পোস্টটিতে লেখা আছে, এই লোকটিকে কেউ ধরিয়ে দিতে পারবেন? লোকটির নাম মোহিত। সে এসআই পরিচয় দিয়ে আমায় বিয়ে করেছিল ২ বছর আগে। বিয়ের পর তার মায়ের ক্যান্সার হয়েছে এবং মাকে বিদেশ নিয়ে চিকিৎসা করাতে হবে, এই কথা বলে আমার বাবার থেকে ৫ লাখ টাকা চেয়ে নেয়। টাকা নেয়ার পর সে একেবারে উধাও হয়ে যায়। তার ফোন নম্বর বন্ধ। যে বাসায় আমায় নিয়ে এসে থাকতো আমরা জানতাম এটা তার নিজস্ব বাসা, কিন্তু ও চলে যাওয়ার পর জানলাম এই বাসা তার না, সে এখানে ভাড়া থাকতো। আপনারা দয়া করে এই ভণ্ড প্রতারককে ধরিয়ে দিতে পারবেন? প্রিয় বন্ধুরা, গল্পটা কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একটু জানাবেন, তাহলে পরবর্তী পর্ব দিয়ে শেষ করব। নমস্কার।